টোটাল 3,500-4,000 টাকার মতো 2025-এ আমরা বই কিনেছি। অ্যাকচুয়ালি কৃষি আমাদের ভবিষ্যৎ, এই কারণেই বলবো ভারতের টোটাল জনসংখ্যার 70%ই কৃষির উপর ডিপেন্ডেন্ট। আমি পড়াশোনা করেছি, বিএ গ্র্যাজুয়েট 2011 সালে কমপ্লিট করেছি, ইংরেজিতে অনার্স ছিলাম। আমার আগামী দিনে এর উপরই ভারতবর্ষকে মানে বেকার যে যুবক যুবতী আছে তাদেরকে এখানে মনোনিবেশ করতে হবে। কলকাতার আন্তর্জাতিক বইমেলা নামটা কিন্তু আপনাদের কাছে সুপরিচিত। অনেকেই আছেন প্রত্যেক বছরই কিন্তু নিয়ম করে নিত্য নতুন বইয়ের সন্ধানে কলকাতার বইমেলাতে অবশ্যই যান। আবার অনেকেই আছেন যারা ব্যস্ততার মধ্যে হয়তো বইমেলায় যাওয়ার সেই সুযোগটা কিন্তু আপনারা পান না, কিন্তু নামটা কিন্তু প্রত্যেকের কাছেই সুপরিচিত। বর্তমানে ডিজিটালের যুগে এই বই পড়ার চল আমরা দেখতে পাচ্ছি রীতিমতোই অনেকটাই কমে আসছে লেখালেখির চল। আগেকার দিনে আপনারা যেমন চিঠিপত্র পাঠাতেন তেমন কিন্তু বই পড়ার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু সত্যি কি বই পড়ার চল অনেকটাই কমে আসছে? কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলা কিন্তু আমাদেরকে অন্য কথা বলছে। এই যে আমরা কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে 2025 সালে এত ভিড় দেখতে পাচ্ছি, তাহলে তারা কারা? এত পাঠক কোথায়? তারা কি শুধুই ঘুরতে আসছে নাকি সঙ্গে বই কিনতেও আসছেন? আমাদের যেমন সাহিত্য শিল্পের প্রতি অদক্ষ টান বা প্রচণ্ড টান আমাদের, তেমন কিন্তু প্রত্যেকটা পাঠক পাঠিকাদেরও কিন্তু কৃষির প্রতিও টান দেখা যাচ্ছে। আমাদের ভারতবর্ষের 70% মানুষের কিন্তু কৃষির প্রতি টান আছে, এবং সেই টানের জন্যই কিন্তু দেখতে পাচ্ছি কৃষির বইয়ের সংখ্যা বা কৃষি বই বিক্রির সংখ্যা অনেকাংশে বেড়ে যাচ্ছে। কৃষি সম্বন্ধেও কিন্তু এখনও লেখক লেখিকারা তাদের সৃষ্টিকে তুলে ধরছেন কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলায়। সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনায় আজকে আমি সৌমি মল্লিক রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব প্রকাশক থেকে শুরু করে পাঠক কি বলছেন, তাদের মতই বাকি। বইমেলায় আমরা বেশি উৎসাহ পাচ্ছি পাঠকদের। আমরা তো মেনলি কৃষির ওপরে বইগুলো বেশি প্রকাশ করি, কৃষি প্রাণী মৎস্য এই বইগুলো আমরা বেশি প্রকাশ করি। এই সঙ্গে সঙ্গে আমাদের আদার সাবজেক্টের বইও প্রকাশ করতে হয়। তা কৃষির ওপরে মানুষের দিন দিন আগ্রহ বেশ বেড়ে চলেছে। যে বইগুলো আমরা প্রকাশ করেছি এগুলো বেশিরভাগই নামকরা বিশেষজ্ঞদের লেখা, এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে প্রাণীর বইগুলো বেলগেছিয়া যে প্রাণী বিশ্ববিদ্যালয় আছে তার লেখকরাও বেশ কিছু লিখেছেন। অরুণাশিস বাবু এবং সুকান্ত বাবুদের দুটো বই আমাদের প্রকাশ হচ্ছে প্রাণী এবং পোলট্রির ওপরে। সেই সঙ্গে শান্তনু বেরার একটা বই, মনোরঞ্জন বাবুদের বই, সর্বস্বরূপ বাবুর বইগুলো বেরিয়েছে। এবার মাছের বইয়ের মধ্যে বিশ্বজিৎ গোস্বামীর বইটা বের হবার পথে, ওটা বইমেলা শেষের দিকে আশা করছি আমি বার করতে পারবো। এবার এগ্রিকালচারের বই মোটামুটি আমরা 15 থেকে 20টা বই বেরিয়ে গেছে। বইমেলার চাহিদা ভালো আছে, এবং আজকে আমরা এই মাত্র দেখছি আমরা বেশ ভালো বই বিক্রি করছি এগ্রিকালচার। কারা মূলত আসছে বই কিনতে? বেশিরভাগই শিক্ষিত ছেলে মেয়ে যারা ধরুন চাকরি পাচ্ছে না, তারা কৃষির ওপরে বই করছে। তারপরে এখন শহরের দিকে বা গ্রামের দিকে একটা ট্রেন্ড হয়েছে ছাদ বাগানের ওপরে। ছাদ বাগানের বইটা ব্যাপক চলছে, টবে বাগান, ছাদ বাগান, তারপরে জৈব পদ্ধতিতে বাগান, এইগুলোর ওপরে আমাদের বেশি জোর দিয়েছি। বনসাই, তারপরে লাভজনক চাষ এবং বিকল্প কর্মসংস্থান, যেটা মৌটুসি দে এবং প্রসেনজিৎ কোলের, এই বইটাও ভালো চাহিদা হচ্ছে। এবং গোষ্ঠ ন্যায়বনের বইগুলো, এগুলো তো বলার রাখে না, দিনের দিন এর চাহিদা বাড়ছে। টোটাল বই কিনেছি আজকের এখান থেকে 1,1200 টাকার বই কিনেছি, আর অন্য জায়গা থেকে আমি প্রায় 2,000 টাকা 2,500 টাকার মতো বই কিনেছি। টোটাল 3,500-4,000 টাকার মতো 2025-এ আমরা বই কিনেছি। অ্যাকচুয়ালি কৃষি আমাদের ভবিষ্যৎ, এই কারণেই বলবো ভারতের টোটাল জনসংখ্যার 70%ই কৃষির উপর ডিপেন্ডেন্ট। আর দিন দিন যেভাবে মানে মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী মানুষের হাতে কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, সেক্ষেত্রে থেকে দেখতে গেলে লক্ষ্য করা যায় যে এর উপর যদি আমরা ডিপেন্ডেন্ট না হই, বিশেষ করে জৈব কৃষি, আমরা কিন্তু আজকালকার দিনে মাটিতে যেভাবে কেমিক্যাল ব্যবহার করছি,
তাতে হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে মাটির ক্ষতি অলরেডি হয়েও গেছে এবং আগামী দিনে আরও হবে। এখন বাঁচার সময় আছে, যদি আমরা কোনোভাবে যে গোবর যেগুলো জৈব সার বলে, ভার্মি কম্পোস্ট, এর ওপর বেস করে যদি আমরা হচ্ছে কি চাষবাস করি বা করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমরা প্রভূত উন্নতি লাভ করব। তার মেন কারণ হচ্ছে কি মাটিতে যে বিভিন্ন রকম যে জীবাণু আছে, সেই জীবাণুগুলোকে আমাদের বাঁচাতে হবে এবং সেগুলোকে জানতেও হবে। সেটা জানার জন্য মেনলি হচ্ছে কি যে কোনো মানুষ, সাধারণ মানুষ, গ্রাম হোক শহর হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো সেই মানুষকে বইমেলা এসে এই যে আমাদের যে মেহনতি প্রকাশনের যে নানা রকম বইপত্রগুলো আছে, এগুলো তার অন্তত নিক না নিক অন্তত দেখা দরকার। এটা আমি বাস্তব মনে করি। আমি পড়াশোনা করেছি, বিএ গ্র্যাজুয়েট 2011 সালে কমপ্লিট করেছি, ইংরেজিতে অনার্স ছিলাম। আমার বাড়ি বহরু, দক্ষিণ চব্বিশ পরগনা, পার্থসারথী বৌসমার নাম। না, চাকরির অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি সরকারি চাকরি এখন হাতে গোনা নেই। এর মধ্যে অনেক রকম যেটা শোনা যায় যে ঘুষ, অনেক রকম প্যানেল ক্যান্সেল হচ্ছে, এরকমও মানে দেখা গেছে। আর সেদিকে না গিয়ে যদি কারোর বাগান থাকে, যদি বিশেষ করে নিজের বাগান বা ভাড়া করলেও অসুবিধে নেই, সেখানে সে যদি তাতে মনোনিবেশ করে, সব কলকাতায় গিয়ে যে 12-14 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা যে মাইনে চাকরি করছে, তার থেকে আমি মনে করি এটা অনেক ভালো। মন প্রাণ ভালো থাকবে, শরীর ভালো থাকবে, প্লাস দেশেরও সেবা হবে। এখন আমি বর্তমানে হচ্ছে কি আমার বাগানে পেয়ারা, জামরুল, আশফল, অনেক প্রজাতির গাছ, অনেক বড় এরিয়া আমি লাগিয়েছি এবং সেইটা আরও ভালো করে জ্ঞান অর্জন করার জন্যে গোষ্ঠ নয়বানের বই আমি বা এরম নানা রকম বই কালেকশান আমি মেহনতি প্রকাশন দেবী বুক স্টল থেকে আমি নিতে এসেছি। পড়াশোনা করার পরেও এখন কৃষিকাজ করে, কেন অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় যেটা পড়ি সেটা নিজেকে সমৃদ্ধ হওয়ার জন্য অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যদি প্রকৃতভাবে বা অ্যাপ্লাইডভাবে যদি আমরা জীবনে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই চাষ হোক, বাস হোক বা যে কোনো জিনিস হোক, এগুলোতে আসতে হবে। ছোটোবেলার শিক্ষাটা আমাদের স্কুল পুঁথিগত বিদ্যাটা অ্যাকচুয়ালি আমাদেরকে সমৃদ্ধ করে, কিন্তু সেটা আমাদের খুব বেশি কাজে লাগে না, 10 to 20% হয়তো লাগে। কি চাষ করছেন? আমি বাড়িতেই চাষ করছি আপনার পেয়ারা, এলাহাবাদ পেয়ারা বা বাড়িপুরের পেয়ারা যেটা বলে, উন্নত মানের লঙ্ঘন যেটা আশফল, আচ্ছা, তারপর হচ্ছে কি জাম যেটা বোম্বের জাম বলে বা টাটা জাম, সেটা আমি লাগিয়েছি এবং খুব ভালো গাছের গ্রোথ হয়েছে এবং টোটালটাই সেটা জৈবভাবে, জৈব পদ্ধতি। সেখানে খুবই কম পরিমাণে আমি কেমিক্যাল সার ব্যবহার করেছি। কেমিক্যাল এরিয়া বলতে গেলে 3.5 থেকে 4.5 বিঘের উপরে, পুরোটা এবং সেখানে একটা পুকুর আছে আলাদাভাবে বড় 1 বিঘের উপর পুকুর, সেটাও আমি সেটাকে কিভাবে প্রিপারেশন করতে হবে দীর্ঘদিন যাবত পড়েছিল, সেটাকে আমি বইটা পড়ে বা এই মেহনতি প্রকাশনী যে স্টল দিয়েছেন এনারা, এদের কাছ থেকে আমি নিয়ে মানে বইগুলো খুব উপকারে লাগবে আমার। কৃষিকাজ থেকে মুখ ফিরে নেওয়ার মেন কারণ অশিক্ষা বা তাদের মেনলি সেই বিষয়ে কোনো নলেজ নেই। অ্যাকচুয়ালি মাটিতে আমি প্রথমেই কি বললাম যে মাটিতে যদি ঠিকঠাকভাবে জীবাণুগুলো বা যে জৈব চাষ এগুলোকে ঠিকঠাক করা হয়, তাহলে মাটি আমাদের সেই অনুযায়ী প্রোডাকশান দেবে। দীর্ঘদিন যাবৎ 1960 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের বুকে খাদ্যের এতটা চাহিদা ছিল না, কিন্তু যখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, তারপর আমাদের প্রচুর পরিমাণে প্রোডাকশান হলো, যেমন ফলও পাওয়া গেল, সেরকম কোনো অসুবিধে নেই। কিন্তু তারপরে মাটির কোয়ালিটিটা 12টা বেজে গেল। এই মাটির কোয়ালিটিটা 12টা বেজে যাওয়ার জন্যে এখন আমরা যে পরিমাণে প্রোডাকশান পেতে চাইছি, যথাযথভাবে সার প্রয়োগ করে, বিশেষ করে কেমিক্যাল সার থেকে শুরু করে, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। মাটিকে আমাদের আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে। ট্রেনিং মেন ব্যাপার হচ্ছে কি কোনো জিনিসেরই ট্রেনিংয়ের দরকার হয় না, হাতে কলমে শিখতে হয়, বইপত্র পড়তে হয়, নিজের ইচ্ছা থাকলে ট্রেনিংয়ের কোনো প্রয়োজন হয় না, আমি মনে করি পার্সোনালি। কারণ আমার মুরগি 7,000-এর ফার্ম ছিল, সেই মুরগির ফার্ম আমি কিন্তু কোনো ট্রেনিং নিইনি। আমি 6টা মুরগি থেকে শুরু করে 100টা মুরগি, 100টা থেকে 1000, 1000 থেকে 3000, 3000 থেকে 5000, 5000 থেকে 7,500 পর্যন্ত আমি করেছি। ঠিক আছে, কোনো ধরনের ট্রেনিংয়ে লাগে না, প্র্যাকটিক্যালটাই মেন। তাহলে একদম পুরো কৃষিকাজের প্রতি মন এবং সবচেয়ে বড়ভাবে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, নিজেদেরও ভালো লাগে এবং চাষবাসের আয়ের উন্নতি পথ থাকে। এটাতে অবশ্যই সাকসেস হবে এবং আগামী দিনে এর উপরই ভারতবর্ষকে মানে বেকার যে যুবক যুবতী আছে তাদেরকে এখানেই মনোনিবেশ করতে হবে, কেননা ন্যাচারালি চাকরি বাকরিতে কিছু নেই। শুনলেন তো, এটা দেখতেও আমাদের অবাক লাগছে যে একজন ইংরেজি অনার্স পাশ করা একজন ছাত্র যে কিনা চাকরির পেছনে না ছুটে আজকে কিন্তু আমাদের কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলায় কৃষি বিজ্ঞানের প্রতি আকর্ষণের টানে সে কিন্তু আজকে কৃষি বিজ্ঞানের বই পড়তে এই প্রকাশনীতে চলে এসেছেন। এবার আমরা দেখে নেব যে প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে প্রাণী চিকিৎসক কি বলছেন, তাদেরই বা মত কি। প্রাণী পালন হচ্ছে এখন মানুষের সমস্ত কিছু, যেটা জমি জায়গা তো সবার থাকে না, একজন মার্জিনাল ছোট যে ফার্মার গ্রামীণ
সবার জমি জায়গা থাকে না। এটা কিন্তু যেমন একটা চাষবাস কৃষিকার্য করতে গেলে জমি জায়গা লাগে, কিন্তু প্রাণী পালন করতে গেলে ততটা জমি জায়গা লাগে না, আর সবার তো জমি জায়গা থাকে না। সেই জন্য মানুষ চাচ্ছে যে অল্প জায়গার মধ্যে কম টাইমে যাতে আয় স্বনির্ভর হতে পারে, তার লক্ষ্য হচ্ছে প্রাণী পালন। হ্যাঁ, যে দুটো বই প্রকাশ হয়েছে সেটা অত্যন্ত ভালো, আমি দেখেছি। সেটাতে অত্যন্ত মানে বিশেষ করে খামারিদের বা যারা নতুনভাবে শুরু করছে চিকিৎসা জগতে, তাদের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে খুবই উপকার হবে বলে আমি মনে করি। দুটোর ক্ষেত্রেই অত্যন্ত ভালো লেখা। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মুরগি ছাড়া আর খুব একটা যে আমরা যেটা বলি যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং, সেটা কিন্তু খুব একটা নেই। কিন্তু এখন বহু যারা যুবকরা বিশেষ করে তারা কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের দিকে, বিশেষ করে যে কোনো ছোটো প্রাণী সেই ছাগল বা শূকর পালনের দিকে তারা এগিয়ে আসছে। অল্প কিছু আছেন যারা ডেয়ারি ফার্মের দিকে আসছে, কিন্তু আরও অনেক স্কোপ আছে। আমরা এখানে সেইভাবে মহিষ পালন মানে বফেলো আমরা করি না, যেহেতু আমাদের এখানে বাঙালিরা মহিষের দুধ কম খায়, তো সেই জন্যে সেটা হয় না, কিন্তু সেটাও খুব লাভজনক। এবং বফেলো অনেক বেশি, তারা অসুখ বিসুখ তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো সেই হিসাবে আস্তে আস্তে আশা করছি যে আমরা পশ্চিমবঙ্গেও কিন্তু যেটা মহিষ পালনটাও আস্তে আস্তে পারে। দেখলেন তো, এখনো কিন্তু মানুষের মধ্যে পড়াশোনার চল, এই যে গল্পের বই বা এই সংক্রান্ত বই পড়ার চল কিন্তু মানুষের মধ্যে যায়নি। মানুষের মধ্যে কিন্তু এই অভ্যেসটি এখনো বিরাজমান। আমরা চাইবো এই অভ্যেসটির অবসান যেন কোনোদিনই না ঘটে এবং এই অভ্যেসটি যেন চির বিরাজমান হয় প্রত্যেকটি মানুষের মধ্যে। আজকে এই পর্যন্তই, এবং আরও নিত্য নতুন বার্তা পেতে বা আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের কৃষি বার্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।